শাপলা হত্যাকাণ্ডে হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। ৩১ আসামির গ্রেফতারি পরোয়ানা। বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশনেও গ্যাসের সংকট। আগামী সপ্তাহ থেকে জনগণের কষ্ট কমবে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জামায়াত গণতান্ত্রিক দল কিনা আমিরকে বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল। চট্টগ্রামের সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিল্প কারখানার পাশাপাশি পরিবেশ সুরক্ষার আহ্বান অর্থমন্ত্রীর। আসসালামু আলাইকুম, নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইকাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হতাহতের ঘটনায় গণহত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। এটি ট্রাইব্যুনালের প্রথম গণহত্যার অভিযোগ। পরে হেফাজতের সমাবেশে ৬১ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। রিপোর্ট করছেন হাসান জাবেদ। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেই অভিযানে ৬১ জন হত্যার শিকার হয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে বেরিয়ে আসে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে। সেই হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করে গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। শুনানি শেষে সব আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আমরা পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন এবং জেনোসাইড, এই সবগুলো অভিযোগ আমরা নিয়ে আসছি। মেইনলি আমাদের অভিযোগ হচ্ছে ইট ইজ এ জেনোসাইড। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নম্বর ২ অভিযোগ তারা আমলে নিয়েছেন এবং তাদের বিচারের জন্য আমরা চার্জ গঠন হবে এবং তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ শুরু হবে। মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে। তারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এছাড়া পলাতক ৩১ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন হাসান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবুল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, মোহাম্মদ মুখলেসুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আমরা ইচ্ছা হলে আরও হয়তো অনেককে আনা যেত, কিন্তু আমরা যে ৪১ জনকে এনেছি তাদের কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা দেখেছি যে তাদের সম্পৃক্ততা এমনভাবে যে তাদের কাউকেই এখান থেকে আর স্পেয়ার করার কোনো সুযোগ নেই। চিফ প্রসিকিউটর জানান, তাদের হাতে যে সমস্ত তথ্যপত্র রয়েছে তাতে সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬ জাতীয় পর্বের সমাপনী উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪:৩০ তিনি সেখানে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা। সমাপনীতে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ২টি ফাইনাল অনুষ্ঠিত হয়। বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এতে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর অঞ্চল। এর আগে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। সবশেষে নতুন কুড়ি সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি। এদিকে আগামী সপ্তাহ থেকে চলমান গ্যাসের সংকট কমতে শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।
আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মাইন্ডসেটটা এমনভাবেই তৈরি হয়েছে। জামায়াত আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট। সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় পল্লী উন্নয়ন একাডেমির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন শেষে দেশের চলমান রাজনীতি, রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক ও গাছের চারা বিতরণ করেন মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ করে বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে সরকার এবং বিরোধী দলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে জুলাই মাসে আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা ফ্যাসিস্টকে সরিয়ে গণতান্ত্রিক সরকার এসছে, পার্লামেন্ট আছে, সরকারি দল আছে, বিরোধী দল আছে, সব মিলিয়ে আমাদের একদিকে রাজনৈতিক, অন্যদিকে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের একটা সুযোগ আমাদের এসছে। আমরা এই সুযোগটাকে যেন না হারাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে পৃথিবীর সব উন্নত দেশগুলোতে কিন্তু সরকারও আছে, বিরোধী দলও আছে, তর্ক করে, পার্লামেন্টে ঝগড়াঝাটি করে, সব করে, কিন্তু দেশের ক্ষতি করে না। যে হরতাল টরতাল করে দিয়ে বন্ধ করে দেয় না সব কিছু। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে কৃষি হাব ও কৃষিভিত্তিক কলকারখানা স্থাপনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। এক দশকেরও বেশি সময় স্থবির হয়ে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ নির্মাণ কাজ। শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি জীবনমানের উন্নয়ন সহ পরিবেশ সুরক্ষার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। সরকার এই ধরনের বিনিয়োগ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে জানিয়ে প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম থেকে আরও জানিয়েছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো চট্টগ্রামে। বন্দরনগরীর আনোয়ারায় CEIZ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। নির্মাণ কাজের উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সরকারের অর্থনৈতিক ও কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এ কাজে নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়ে শিল্পের সাথে মানুষের জীবনমান ও পরিবেশ সুরক্ষার তাগিদ দেন বক্তারা। আমরা যে বিনিয়োগ করছি এখানে, এই বিনিয়োগের সাথে সাথে আমাদের চাকরি হবে, ব্যবসা হবে, আমাদের GDP গ্রোথ হবে, আমাদের জনগণের জীবনযাত্রার মান উন্নতি হবে, সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। Our law enforcement and security agencies will maintain a robust, safe and stable environment. We will ensure secure transport corridors and streamlined operational safety across all phases of the project. 2014 সালে
এই প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। জমি অধিগ্রহণ সম্পন্ন হয় 2016 সালে, তবে ডেভেলপার নিয়োগ, অর্থায়ন চূড়ান্তকরণ এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর প্রকল্পটিতে নতুন গতি আসে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান, এবং ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনিও প্রমিস করেছেন। তারপরে কর্ণফুলী টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দক্ষিণে প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের এক্সিম ব্যাংক থেকে আসবে 2,467 কোটি টাকা। 2031 সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেছেন, সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কোনো কাঠামো এখন পর্যন্ত তৈরি হয়নি, আর সেই কারণে সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এই সরকারের সময় সাংবাদিকরা অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, দক্ষতা উন্নয়ন সহ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। আমরা এভাবে বিজ্ঞাপন, তারপরে আপনার মিডিয়া লিস্টিং, তারপরে ক্রয়পত্র বন্টন, তারপরে টেলিভিশন রেটিং পয়েন্ট, নিউজ পেপার রেটিং পয়েন্ট, এই জায়গাগুলিতে পলিসি মেকিংয়ের জায়গাতে আমরা হাত দিতে শুরু করেছি। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সমস্ত ব্যাপারে পরিচ্ছন্ন নীতি গ্রহণ করছেন, সে কারণে তার নির্দেশিত পথে তথ্যমন্ত্রী হিসাবে আমিও এই জগতে এই পরিচ্ছন্ন কাঠামোটা তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কল্যাণের জন্যই আমি মনে করি আমাকে, মন্ত্রণালয়কে, সরকারকে আপনাদের সহযোগিতা করা উচিত। খুলনার বটিয়াঘাটা উপজেলায় রবিউল হত্যার অভিযোগে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে খুলনার আদালত। দুপুরে খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ খুরশিদ আলম এই রায় ঘোষণা করেন। অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। 2018 সালের 31 মার্চ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবুনিয়া বাজারে জমি নিয়ে বিরোধের জেরে শেখ রেজাউলের ওপর হামলা চালায় আসামিরা। এ সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছোট ভাই মেজবাউদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় 3 সপ্তাহ স্থগিত থাকার পর আজ সকাল 10টা থেকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে চট্টগ্রাম বোর্ডের প্রায় 1 লাখ পরীক্ষার্থী আবারও পরীক্ষার হলে ফিরেছেন। একই সঙ্গে দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে। কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক সহ 2 প্রতারককে আটক করা হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুপুরে নির্বাচন অফিসে আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামসুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের চেষ্টা করেন। তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা। পরে 2 জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা অংশ নেন। সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য স্থানীয় জনগণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। শাপলা হত্যাকাণ্ডে হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, 31 আসামির গ্রেফতারি পরোয়ানা।
বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশনেও গ্যাসের সংকট, আগামী সপ্তাহ থেকে জনগণের কষ্ট কমবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জামায়াত গণতান্ত্রিক দল কিনা আমিরকে বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল। চট্টগ্রামের সিইআইজির ভিত্তিপ্রস্তর স্থাপন, শিল্প কারখানার পাশাপাশি পরিবেশ সুরক্ষার আহ্বান অর্থমন্ত্রী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।